চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। তো এই চ্যাপ্টার সবাই কি বইটা ওপেন করছো? একটু অন করো, মাইক্রোফোনটা অন করো সবাই। জি স্যার। নতুন বইয়ের প্রথম টপিকস গ্লোবাল ভিলেজ পাইছো সবাই? কেউ না পেয়ে থাকলে বলো। আচ্ছা, ধরে নিচ্ছি সবাই পাইছো। তো এখন গ্লোবাল ভিলেজ নিয়ে কথাবার্তা বলবো। গ্লোবাল ভিলেজ বাংলায় বলা হয় বিশ্বগ্রাম। সো বিশ্বগ্রাম জিনিসটা কি, খুব সংক্ষেপে একদম নিজের ভাষায় বোঝার চেষ্টা করো। একটা গ্রামে যেমন বিভিন্ন মানুষ একই সাথে অনেকদিন যাবৎ বসবাস করে, একে অন্যের সাহায্য সহযোগিতা করে, প্রয়োজনে পাশে থাকে বা কাছে থাকে। এই যে গ্রামের একটা পরিবেশ, সবাই সবাইকে অ্যাসিস্ট করার যে প্রবণতা বা যে টেন্ডেন্সি, যে সিস্টেম, এই সিস্টেমটাকেই যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ একে অন্যকে সাহায্য সহযোগিতা করতে পারবে, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। তাহলে বিশ্বগ্রাম হচ্ছে এমন এক ধরনের আইডিয়া, যে আইডিয়ার সাহায্যে পৃথিবীর সকল মানুষকে একই নেটওয়ার্কের আওতাধীন করা যায় এবং একে অন্যকে সাহায্য সহযোগিতা করতে পারে। এই বিশ্বগ্রাম, এই ধারণাটার বা এই আইডিয়াটার প্রথম প্রবক্তা ছিলেন মার্শাল ম্যাকলুহান। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। মার্শাল ম্যাকলুহান প্রথম এই বিশ্বগ্রামের ধারণা দেন। এটা বহু জায়গায় এমসিকিউটা আসছে এবং তোমাদের সময়ও আসতে পারে, তাই নোট ইট। ওকে, মার্শাল ম্যাকলুহান। নাও, বিশ্বগ্রাম মেইনলি তৈরি হওয়ার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন, এটা হচ্ছে বিষয়। খুবই সিম্পল এবং খুবই অর্গানাইজড ওয়েতে এটাকে বলা যায়। তুমি একটু নর্মালি চিন্তা করো, তুমি ইন্টারনেটের সাথে বা তুমি কারোর সাথে কমিউনিকেট করতে চাও। তো তোমার সর্বপ্রথম, তোমার ফার্স্ট প্রায়োরিটি কি? তোমার একটা ডিভাইস লাগবে, তাই না? একটা মোবাইল ফোন বা একটা কম্পিউটার, একটা ডিভাইস তোমার লাগবে। সো এই যে ডিভাইসটা, এই ডিভাইসটাকে আমরা সংক্ষেপে বলি হার্ডওয়্যার। একটা ডিভাইস বা হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল যে কোনো আইটেমের দুইটা অপশন থাকে, একটাকে বলা হয় হার্ডওয়্যার আইটেম, একটাকে বলা হয় সফটওয়্যার আইটেম। ওকে, সো হার্ডওয়্যার আইটেম জিনিসটা বলতে কি বোঝায়? যে সকল জিনিসকে ধরা, ছোঁয়া, স্পর্শ করা যায় তাদেরকে বলা হয় হার্ডওয়্যার। বুঝতে পারছো? আর যাদেরকে ধরা ছোঁয়া, স্পর্শ করা যায় না, কিন্তু যাদের অস্তিত্ব আছে, এক্সিস্ট করে যারা, তাদেরকে বলা হয় সফটওয়্যার। সো হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটা কম্বাইন্ডলি একসাথে কাজ করে একটা ডিভাইসের পূর্ণতা সাধারণত প্রদান করে। সো আমাদের প্রথম একটা কম্পিউটার বা একটা ডিভাইস প্রয়োজন, যেটাকে আমরা বলি হার্ডওয়্যার। ওকে, নাম্বার 1। নাম্বার 2, তোমার কাছে তো মোবাইল আছে। এখন তোমার কি লাগবে? মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার লাগবে, কারণ সফটওয়্যার ছাড়া তো তুমি ইন্টারনেটে প্রবেশ করতে পারবে না। ধরো তোমার কাছে, আবার হার্ডওয়্যার বলতে যে কোনো হার্ডওয়্যার হবে না। ধরো তোমাকে নোকিয়া 1100 নাম্বার মোবাইল ধরা দিলাম, তাহলে কি এটা তোমার কোনো কাজে আসবে? ডেফিনেটলি কাজে আসবে না, তাই না? তাহলে তোমার কি লাগবে? হার্ডওয়্যার লাগবে, যে হার্ডওয়্যার হচ্ছে মানে স্মার্টফোন বলতে বোঝায় যেটা, বা কম্পিউটার বা ল্যাপটপ, এই ধরনের হার্ডওয়্যার লাগবে। আবার এই হার্ডওয়্যারের মধ্যে তোমার প্রয়োজনীয় সফটওয়্যার লাগবে। তোমাকে বললাম যে তোমার মোবাইলে ধরো একটা গেমস আছে, ক্যান্ডি ক্রাশ অথবা ধরো ক্রাম বা স্ন্যাক্স। তোমাকে আমি বললাম এই গেমস গুলো দিয়ে তুমি ইন্টারনেটে সার্চ করো আইসিটি। তুমি কি পারবা? অবশ্যই পারবা না। দ্যাট মিনস কি তোমার কাছে একটা প্রয়োজনীয় সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারের থ্রুতে কোনো কিছু সার্চ করা যায়। দ্য নেম অফ দি সফটওয়্যার ইজ ব্রাউজার। ওকে, যেমন আমরা গুগল ক্রোম ব্যবহার করি, তাই না? এটা একটা কি ইন্টারনেট ব্রাউজার। ওপেরা মিনি ব্রাউজার ব্যবহার করি, মোজিলা ফায়ারফক্স ব্যবহার করি, অথবা এই রিলেটেড যে সকল সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা ব্যবহার করি। এই যে সফটওয়্যার বা এই যে মোবাইল অ্যাপ্লিকেশন বা ডেস্কটপ সফটওয়্যার, এদেরকেই বলা হয় ব্রাউজার। যারা ইন্টারনেট থেকে ডেটা বা তথ্য নিয়ে আসতে পারে বা ব্রাউজিং করতে পারে, তাদেরকে বলা হয় কি? ব্রাউজার। লাইক যে ড্রাইভ করে তাকে বলা হয় ড্রাইভার, তাহলে যে ব্রাউজ করবে তাকে বলা হবে কি? ব্রাউজার। তাহলে আমার কাছে একটা নির্দিষ্ট ধরনের ব্রাউজিং সফটওয়্যার প্রয়োজন হবে, যেটা হার্ডওয়্যারের মধ্যে কাজ করবে, তাই না? তাহলে আমার প্রথম ছিল একটা মোবাইল বা ডিভাইস লাগতো। আবার এই ডিভাইসের মধ্যে এমন একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যার দিয়ে ইন্টারনেটে কিছু সার্চ করা যাবে বা প্রবেশ করা যাবে। দুইটা আইটেম গেল। এখন তোমার কাছে মোবাইলও আছে, সফটওয়্যারও আছে। আর কি লাগতে পারে? একটু আইডিয়া দাও আমাকে, ধরো আমিও পারি না। বলো, আইডিয়া দাও। এই তুবা বলো, আর কি লাগবে? তোমারও আইডিয়া নাই নাকি? সুবাদ বলো কি লাগবে এরপর? বই দেখে বললো না, আবার নিজে নিজে বলো।
স্যার ইন্টারনেট কানেকশন। ভেরি গুড। ডেফিনেটলি আমার এখানে ইন্টারনেট কানেকশন লাগবে, তাই না? একদম তুমি যা যা ফিল করতে পারো তুমি তাই লেখো, এখানে মুখস্থ করার দরকার নাই তো। এই দেখো, তাহলে আমার তৃতীয় নাম্বারে একটা মাধ্যম লাগবে বা একটা ইন্টারনেট কানেকশন লাগবে। তো আমি এটাকে লিখতে পারি, নামটা দেই কানেক্টিভিটি। কানেক্টিভিটি বা সংযোগ, ইন্টারনেট কানেকশন। আমি তাহলে তিনটা জিনিস পাইলাম, হার্ডওয়্যার নিলাম, সফটওয়্যার নিলাম, কানেকশন নিলাম, তিনটা জিনিস হইলো। এখন আমার কি প্রয়োজন? এখন আমার প্রয়োজন একটা, আমি যা কিছু জানতে চাই তা কিছু ইন্টারনেটে থাকা প্রয়োজন, আদারওয়াইজ তো আমি ইন্টারনেটে ব্যবহার করব না। আচ্ছা তোমরা একটু সবাই মাইক্রোফোন অন করো, আমি একটু প্রশ্ন করি, প্রশ্ন করে করে বুঝালে কি তোমার বুঝতে ইজিয়ার হবে। মাইক্রোফোন তো অফ রাখার কোনো দরকার নেই এই মুহূর্তে। হ্যাঁ, আচ্ছা ধরো তুমি কখনো ইউটিউবে সার্চ করছো যে হাউ টু কুক স্যুপ? না স্যার। কেউ সার্চ করো নাই? এখন একটু বলো তো, যদি তুমি সার্চ করো তাহলে কি পাবা যে কিভাবে স্যুপ রান্না করে এই রেসিপি পাবা? জি স্যার। তাহলে দেখো, তুমি কখনো সার্চ করো নাই কিন্তু তুমি এটা কিন্তু কনফিডেন্ট যে আমি ইন্টারনেটে সার্চ করলে পাবো। তাহলে তাহলে আমি যেটা জানতে চাই সেটা যে ইন্টারনেটে আছে, এটা আমাকে অলরেডি একটা বিলিভ ইন্টারনেট বিল্ড করে দিছে। ওকে, তাহলে আমি যা জানতে চাই সেই জিনিসটা থাকতে হবে ইন্টারনেটে, তাহলে না আমি ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হব বা এই বিশ্বগ্রামের সাথে অ্যাটাচ হতে আগ্রহী হবো, আদার্স দরকার নাই। এই যে এখন কৃষকরা বিভিন্ন ধরনের ডেটা নিয়ে নিতে পারে ইন্টারনেট থেকে, যে কেমনে কি চাষ টাস করতে হবে, এই যে পরামর্শ তারা পায়, তাহলে ইন্টারনেটে আসে বিধেই তো পায়। তাহলে আমার পর্যাপ্ত ডেটা থাকতে হবে ইন্টারনেট, আবার উল্টা পাল্টা ডেটা থাকলে হবে না। ধরো ডেটা রাখলে বা সার্চ করলে হবে না। ধরো তুমি লিখলা, কেউ ধরো একজন ছেলে লিখলো হোয়াট ইজ মাই ওয়াইফ নেম, এখন সে তো আর এটা পাবে না, তাই না? তুমি লিখলে হোয়াট ইজ মাই হাজবেন্ড নেম, এটা তো তুমি পাবা না। তাহলে এখন এটা তো আর মানে ফিক্সড না। তাহলে যে জিনিস ইন্টারনেটে আসে সেটা তো থাক, মানে যা জানা, মানে যা থাকতে পারে পসিবল, এই জিনিসটা থাকলে তুমি এটা ব্যবহার করবে, আদার্স ব্যবহার করবে না। তাহলে তোমার ভ্যালিড ডেটা থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আমার চারটা পার্ট হয়ে গেল, হার্ডওয়্যার সফটওয়্যার কানেকশনও আছে, ডেটাও আছে, এখন সব কিছু আছে। এখন তোমাকে বললাম এই মোবাইলটা নিয়ে তুমি একটা বাচ্চাকে দিয়ে দাও। এখন ধরো 4-5 বছরের একটা বাচ্চা, অবশ্যই 4-5 বছরের বাচ্চারাও চালাইতে পারে। ধরো তোমাকে আমি বললাম নিয়ে তুমি একটা ওই 6 মাসের বাচ্চাকে দিয়ে দাও, আর আল্লাহ জানে এটা চালাইতে পারে কিনা, আমার ধারণা নাই এখনো। তো পারলে তো ভালোই। এখন ধরো তাকে দিলে, এখন তার তো এটা ধরো চালানোর সক্ষমতা নাই, তাহলে হচ্ছে কি, যদি থাকে তাহলে তো হয়ে গেল। তাহলে আমার কি লাগবে, এইটা জিনিসটা চালানোর একটা সক্ষমতা থাকতে হবে। এটা বাচ্চাদের এক্সাম্পল দিলাম, বড় মানুষ হইতে পারে। ধরো তোমার আশেপাশে অনেক কৃষক আছে বা অনেক ফার্মার আছে যারা ধরো ইলিটারেট, তারা হয়তো বা মোবাইলের এই অপশনগুলো বোঝে না, অথবা অনেক ইজি, তোমার দাদু নানু তারা হচ্ছে অনেক এইজ, তারা হয়তো এগুলো বোঝে না, তাহলে তার কাছে এটা চালানোর ক্যাপাসিটি নাই। ওকে, সো এই জিনিসটা না থাকলেও কি তুমি এটা চালাইতে বা বিশ্বগ্রামের সাথে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে আমাকে বিশ্বগ্রামের সাথে যদি অ্যাটেন্ড করতে হয় নিজেকে, তাহলে আমার 5টা উপাদান প্রয়োজন। আমার কাছে একটা হার্ডওয়্যার প্রয়োজন, যেটা একটা ডিভাইস। আমার কাছে সেটার সাথে কম্প্যাটিবল সফটওয়্যার। হোয়াট ইজ দ্য মিনিং অফ কম্প্যাটিবিলিটি? হুইচ সফটওয়্যার ক্যান অপারেট দেয়ার এক্সিকিউশন ইনসাইড অফ দিস হার্ডওয়্যার। সরি, তোমরা তো আচ্ছা, এনিওয়ে আমি আবার বলছি, মানে যেই সফটওয়্যারগুলো হার্ডওয়্যারের মধ্যে এক্সিকিউট করতে পারে নিজের কাজ, সেই ধরনের সফটওয়্যারকে বলা হয় কম্প্যাটিবল সফটওয়্যার। যেমন ধরো আমি যদি একটা ডেস্কটপের সফটওয়্যারকে একটা মোবাইলের মধ্যে ইনস্টল করি, এটা হবে না বা কাজ করবে না, মানে দুইটা সফটওয়্যারের ফাইল এক্সটেনশনই আলাদা, কাজের প্রক্রিয়াই আলাদা। তো এই জন্য সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার একটা কম্প্যাটিবিলিটি থাকতে হয়, মানে ম্যাচ করার অপশন থাকতে হয়। তাহলে আমার একটা হার্ডওয়্যার থাকতে হবে, হার্ডওয়্যারের সাথে রিলেটেড একটা সফটওয়্যার, যেটাকে বলি ব্রাউজিং সফটওয়্যার থাকতে হবে। আমার কাছে ইন্টারনেট কানেকশনও থাকতে হবে অ্যাজ ওয়েল। সো ইন্টারনেট কানেকশনকে বলি আমরা কানেক্টিভিটি। এরপর আমার সাথে পর্যাপ্ত ডেটা থাকতে হবে, যা ইন্টারনেটে জানতে চাই তা থাকতে হবে, এবং সব কিছু থাকার পরে এটা চালানোর আমার দক্ষতাও থাকতে হবে। এছাড়া আমি ইন্টারনেটের সাথে সংযোগ হতে পারবো না, মানে আমি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের সাথে সংযোগ হতে পারবো না। এখন বলো, এইটা থেকে যদি একটাও আমি বাদ দেই, কোনোভাবে কি সম্ভব? সম্ভব না। এই জন্য এটাকে বলা হয় বিশ্বগ্রামের মূল উপাদান। কয়টি? 5টি। ওকে, 5টি হচ্ছে মূল উপাদান। আর এটাকে আমি সংক্ষেপে মনে রাখার জন্য তোমাদেরকে একটা শর্টকাট থিওরি শিখাই দিচ্ছি। তোমরা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী, বলবে এইচএসসি। ঢাকা কলেজকে বলা হয় ডিসি, আর অনেক কিছুকে ডিসি বলা যায়। মার্বেলেরও ডিসি আছে, ওইটাও বলতে পারো। মার্বেল মুভি যারা দেখো, মার্বেল বা ডিসি ফ্যান যারা। সো
এখানে HSCDC হচ্ছে সংক্ষেপে বলা যায়। এইচ এ হচ্ছে হার্ডওয়্যার, এস হচ্ছে সফটওয়্যার, সি তে হচ্ছে কানেক্টিভিটি, ডি তে হচ্ছে ডেটা, সি ফর ক্যাপাসিটি। একসাথে বলে HSCDC। ওকে, সো এই হচ্ছে মূল 5টা উপাদান। সো এগুলোকে একদম ঝনঝনা মুখস্থ করে ফেলবা। ব্যাখ্যাগুলো আমি মুখে মুখে বলে দিলাম, তোমরা একটু বই থেকে রিডিং দিবা। রিডিং দিলে হবে কি, তোমার সাথে মানে বইয়ের ভাষায় কিভাবে লিখতে হয় সেটা তোমার একটা মাথায় নলেজ চলে আসবে, বাকিটা নিজের মতো করে গুছিয়ে লিখবা, দ্যাটস ইট। এখন আসবে বিশ্বকাপের বৈশিষ্ট্য কি, সুফল কুফল কি, এগুলো সব তোমরা জানো, বাট আমি জাস্ট রিলেট করাই দিই। আমাদের যেগুলা মৌলিক চাহিদাতে আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলোকে নিয়ে বিশ্বকাপের মধ্যে আলোচনা করবা। বিশ্বকাপে ধরো আমরা বিভিন্ন ধরনের খাদ্য, বলতে সরাসরি তো খাদ্য পাবো না, তবে ভার্চুয়ালি আমরা খাবার টাবার অর্ডার করতে পারি। আবার কি করতে পারি, আমরা বিভিন্ন কৃষি কাজে বিভিন্ন ধরনের ডেটা আমরা ইন্টারনেট থেকে পাই। খাদ্য গেল, বস্ত্রের ক্ষেত্রে তুমি আসো, তুমি অনলাইনে সেল করতে পারবো, বিভিন্ন ধরনের ই-কমার্স বিজনেস করতে পারো, অথবা তুমি অনলাইন থেকে বিভিন্ন ধরনের নলেজ নিয়ে নিজে কিভাবে প্রোডাকশন লেভেলে কাজ করতে তুমি সেগুলো করতে পারো। তাহলে কি গেল, খাদ্য, বস্ত্র, বাসস্থান কি, তুমি বিভিন্ন ধরনের টুলেট বা অনলাইন থেকে তুমি ধরনের বাড়ি ভাড়া নিতে পারো তুমি চাইলেই। ওকে, সো এই ধরনের বাসস্থান গেল। চিকিৎসার ক্ষেত্রে তুমি তুমি কি বলে এটাকে, ই আরে নামটা খুবই সুন্দর একটা নাম, চিকিৎসা ইংরেজি কি জানো, যাই হোক ভুলে গেছে, এইমাত্র মাথা থেকে ছুটে গেছে। যাই হোক, আমরা ইন্টারনেট থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারি, যেগুলো অনলাইন টেলিমেডিসিন মনে পড়ছে, মানে টেলিফোনের সাহায্যে আমরা মেডিসিন সেবা গ্রহণ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। সো যার ফলে আমি 24/7 যে কোনো ডক্টরের সাথে কমিউনিকেট করতে পারি ওভার দ্য ফোন আর ওভার দ্য ইমেইল আর মেসেজ ইত্যাদি। ওকে, আবার কি করতে পারি আমি, শিক্ষা ব্যবস্থা, ই লার্নিং প্ল্যাটফর্মগুলো এখন হিউজ প্ল্যাটফর্ম, ই লার্নিং, যেমন তোমরা যেখানে পড়াশোনা করতেছো এটাও একটা ই লার্নিং প্ল্যাটফর্ম। এছাড়া আরো কি কি আছে, ই লাইব্রেরি আছে, ই বুক বলতে পিডিএফ বুক যেগুলো পাওয়া যায়, তোমরা পিডিএফ দেখে পড়াশোনা করো এখন। তো ই পিডিএফ আছে, লাইব্রেরি বা ডিকশনারি, এগুলো অনলাইনে হিউজ কন্টেন্ট অ্যাভেলেবেল, ভিডিও এন্ড অডিও আর লাইভ ক্লাস, যেভাবে বলো না করো, ই লার্নিং এর বিভিন্ন প্রসিডিওর অ্যাভেলেবেল, সেগুলো গ্রহণ করতে পারি। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল বাণিজ্যিক কাজে এই ইন্টারনেটকে বা বিশ্বগ্রামকে ব্যবহার করতে পারি। যেমন ধরো যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে বিজনেস করে, তারা গ্লোবালি বিভিন্ন ধরনের ডেটাকে কালেক্ট করে থাকে, সেখানে আমাদের ব্যবহার আছে। তাছাড়া অনেকেই এখন কন্টেন্ট ক্রিয়েট করে অনেকে ইনকাম করতেছে, সেখানে তোমার অপশন আছে। তারপর হচ্ছে ই কমার্সের পাশাপাশি আরো আছে উ কমার্স আছে, এম কমার্স, এফ কমার্স আছে, মানে এগুলো সব মানে বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয়। তো সেখানে মানুষ এখন অ্যাটেন্ড করতে পারছে ইন্টারনেটকে ব্যবহার করে। তারপর প্রতিদিনের যে লেনদেনের বা ডলার রেটের চেঞ্জ করা, অথবা ধরো তেলের বাজার মূল্য আন্তর্জাতিকভাবে দেশীয় বাজার মূল্যকে পরিবর্তন করা, এগুলো তুমি এখন চাইলেই খুব সহজে ইন্টারনেট থেকে জেনে চেঞ্জ করতে পারতেছো। নাহলে বাংলাদেশে যারা ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে সম্পৃক্ত, তারা প্রতিদিন ধরো ইউএসএ যে খবর নিয়ে এসে আবার এখানের দাম চেঞ্জ করবে, এটা তো আর তাদের সম্ভব না। তো এই জিনিসগুলোকে আমাদেরকে ইজিয়ার করছে কে, অবশ্যই ইন্টারনেট আমাদেরকে ইজিয়ার করছে, দ্যাটস ইট। সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল কথাবার্তা বিশ্বগ্রামের বৈশিষ্ট্য বা কোথায় কোথায় কাজে লাগে। এবার আসলে সুবিধা কি অসুবিধা কি, একদম এক কথা, মানুষের হাতের মুঠো পুরো পৃথিবীটাকে চলে আসছে, চাইলে খুব সহজে কাজ করা যায় অনলাইন থেকে, তারপর উপার্জন করা যায় অনলাইন থেকে, জীবনযাত্রার মান সহজ করতেছে, এআই সিস্টেম আমাদের অনেক কাজ করে দিচ্ছে অনলাইনে। তারপর হচ্ছে তোমার এআই বলতে আমরা বলতেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা। তারপর হচ্ছে তোমার যে কোনো ধরনের স্বাস্থ্যসেবা, শিক্ষা বা বিনোদনমূলক জিনিসগুলো আমরা ইন্টারনেট থেকে পাচ্ছি, বা আমরা যে কোনো শিখতে পারছি, উপার্জনের মাধ্যম হিসেবেও কাজ করছে, এগুলো তো বললাম। অসুবিধা কি কি, এভরিথিং হ্যাজ টু সাইডস। সো অলসো তোমার এখানেও কিন্তু দুইটা সাইড আছে, ভালো দিক খারাপ দিক। সো ভালো দিকে যদি তুমি চিন্তা করো, তাহলে আমাদের ডেইলি লাইফে অনেক ইফেক্টিভ ওয়েতে কাজ করতেছে। আর খারাপ দিক যদি চিন্তা করো, সেক্ষেত্রে অভাব নাই, অনেক ধরনের আনঅথরাইজ সাইট বা আনঅথরাইজ জিনিসপত্র ইন্টারনেটে অ্যাভেলেবেল। তো সেগুলোর মানে মানুষ অ্যাডিক্টেড হয়ে গেলে সেখান থেকে একটা সমাজ নষ্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র এটাই না, বরং এটার সাথে সাথে আরো অনেক কিছু আছে, যেমন সাইবার বুলিং বা সাইবার অপরাধ, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করা, অথবা ধরো সাইবার ক্রাইম, হ্যাকিং ইত্যাদির সাথে জড়িয়ে পড়া, এগুলোও এক ধরনের ইন্টারনেট ভিত্তিক অপকর্ম, যেগুলা মানুষের ক্ষতির দিকে নিয়ে যায়। সো দ্যাটস ওয়াই যেগুলোর ভালো দিকও আছে খারাপ দিকও আছে, আমাদের উচিত সবসময় ভালো দিকের সাথে জড়িত থাকা। আমার মা সবসময় বলতেন একটা কথা, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এবং মনে করি এটা আমার জীবন অনেক বড় একটা শিক্ষা, তোমাদেরও জানা উচিত। একটা মানুষের সাথে যখন আমরা মিশবো, আমার সেটা বন্ধু হোক বা যেই হোক, তার সাথে যখন আমরা মিশবো, তার দুইটা দিকই থাকবে, ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে।
তার কাছে যেগুলো ভালো দিক থাকবে বেছে বেছে শুধু সেই জিনিসগুলোই নিজের মধ্যে গ্রহণ করবে, আর যেগুলো খারাপ দিক থাকবে সেগুলো বর্জন করবো। এটা আমার মা আমাকে সবসময় শিখাইছে এবং আমি এখনো পর্যন্ত সেটাই চেষ্টা করি, কারণ আমার তো নিজের একটা অবজারভেশন আছে। সো তার ভালো দিকও আমি বুঝি, তার খারাপ দিকও আমি বুঝি, তাই ভালো দিকটাই গ্রহণ করতে হবে, খারাপ দিকটা বর্জন করতে হবে তার। ওকে। আর অবশ্যই ভালো সঙ্গটা খুব প্রয়োজন, ভালো সঙ্গ তোমাকে ভালো জিনিসই শিখাবে। আমি আমার ক্লাসরুমে, অফলাইন ক্লাসরুমে সবটা সময় আমার স্টুডেন্টকে একটা কথাই বলি, তুমি যদি কখনো একটা চায়ের দোকানে যে আড্ডা দাও, তুমি দেখবা একটা রিক্সার গ্যারেজ, তার পাশের যে চায়ের দোকান, আর ঢাকা ইউনিভার্সিটি বা একটা বিশ্ববিদ্যালয়ের পাশের যে চায়ের দোকান, এই দুইটা দোকানে বসে আড্ডা দেওয়ার তুমি ভিন্ন ভিন্ন দুইটা নলেজ গ্যাদার করবা। কখনোই দুটো জিনিস সেম হবে না। তুমি একটা রিক্সা গ্যারেজের সামনে, তুমি যদি একটা ভার্সিটি চায়ের দোকানে যে আড্ডা দাও, তুমি শিখবা, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে কথাবার্তা শুনবা, তুমি ইকোনমি নিয়ে কথাবার্তা জানবা, তুমি দেশের বা বিভিন্ন গবেষণা নিয়ে কথাবার্তা শুনবা বা জানবা বা শিখবা। আর তুমি একটা রিক্সা গ্যারেজের পাশে যে আড্ডা দিয়ে দেখবা যে সেখানে ধরো শিখবে কার বউ কারে নিয়ে চলে গেছে, কে কোথায় কি করতেছে, ঠিক আছে, মানে আরেকজনের নিয়ে যত কথাবার্তা সব ওই পাশে আছে। তো তাই হলো তোমার সিলেকশন আগে তোমার কাছে, যে তুমি নিজে কি সিলেকশন করে জানতে চাও বা শিখতে চাও। তো এই জন্য আশেপাশে সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ, ভালো সঙ্গ বানাও, তাই ভালো কোথাও বা ভালো কিছুই শিখতে পারবে। তো বিশ্বগ্রামের ব্যাপারটা এরকম যে আমরা ভালো দিকগুলোকেই নিজের মধ্যে নিব, খারাপ দিকগুলো সম্পর্কে জানবো, জানো আমি এটার সাথে জড়িত না হলেও এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারি, লাইক হ্যাকিং থেকে বাঁচতে পারি, স্পুফিং বা সাইবার বুলিং বা সাইবার ক্রাইম, এই ধরনের বিষয়গুলো থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, এই জন্য আমাদের জানা দরকার, বাট সেটার সাথে ইনভলভ হওয়াটা জরুরি না। সো এই গেল আমাদের বিষয় গ্লোবাল ভিলেজের। এখান থেকে আশা করি কারো কোনো সব প্রবলেম নেই। আমার কাছে তো সাথে বইটা নেই, আমাকে একটু বলো পরের টপিক্সের নামটা একটু বলো। স্যার যোগাযোগ আছে। আচ্ছা, তারপর আছে যোগাযোগ ব্যবস্থা। আমাকে একটু টপিক্সের নামগুলো বলো, আমার এগুলো আসলে আমি তো অনেকদিন ধরে পড়াচ্ছি, সো জানা আছে সবকিছুই, বাট সিকোয়েন্স কোনটার পর কোনটা নতুন বইতেছে এটা হচ্ছে আমার এখন মাথায় নাই। সো আমি তোমাদেরকে এক্সপ্লেন করছি, তোমরা সাথে বইয়ের দিকে খেয়াল করে আমার কথাগুলো ম্যাচ করো, তাইলেই হবে, আর কিছু প্রয়োজন নাই, আমি বলে দিচ্ছি। সো যোগাযোগ মানে কমিউনিকেশন। যোগাযোগ হতে পারে সাধারণত তিন ধরনের। একটাকে বলা হয় মৌখিক যোগাযোগ, একটাকে বলা হয় লিখিত যোগাযোগ, আর আরেকটাকে বলা হয় অবাচনিক যোগাযোগ। সো তিন ধরনের যোগাযোগ হতে পারে। সো যোগাযোগ হতে পারে তিন ধরনের। একটাকে বলি আমরা মৌখিক যোগাযোগ, মানে তুমি ওভার দ্য ফোন, তুমি যাদের সাথে কমিউনিকেট করো, ফোন কলে কথাবার্তা বলো, এটা হচ্ছে মৌখিক যোগাযোগ, অথবা তুমি তাকে ভয়েস পাঠাও কাউকে, এটা হচ্ছে মৌখিক। এটা গেল মৌখিক বা বাচনিক। আরেকটা হচ্ছে অবাচনিক। অবাচনিক মানে হচ্ছে যেটা ইশারা ইঙ্গিতে বোঝানো হয়, যে যোগাযোগটা মানে হাত পা নাড়িয়ে। যেমন ধরো তোমরা বিভিন্ন বিবিসি বা ইন্টারন্যাশনাল নিউজ দেখলে তুমি দেখবা যে সেখানে যে সংবাদ পাঠিকা, যে তার পাশে আরেকজন আছে যে হচ্ছে তোমার ওই যে যারা বাক প্রতিবন্ধী তাদের জন্য ইশারা বা ইঙ্গিতে কথাবার্তা বলে বোঝায়, তাই না? সো এই ধরনের যোগাযোগকে বলা হচ্ছে অবাচনিক যোগাযোগ। সো দুই ধরনের যোগাযোগ বললাম, একটা বাচনিক, একটা হচ্ছে অবাচনিক, আরেকটা হচ্ছে লিখিত। লিখিত তো তোমরা সবাই বুঝো, যেটা টেক্সটিং এর মাধ্যমে যে কমিউনিকেট করা হয় সেটা হচ্ছে লিখিত যোগাযোগ। এই তিন ধরনের যোগাযোগ আমাদের ইন্টারনেটের মাধ্যমে অ্যাভেলেবেল। অলসো ভিডিও কলের মাধ্যমে আমরা তিনটাই করি, অডিও, ভিডিও এবং তোমার কি বলে ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা কথাবার্তা বলি ভিডিও করে, বাট স্পেসিফিকলি তিনটাকে আলাদা আলাদা ভাবে বলা যায়। আচ্ছা, তারপর টপিক্সের নাম কি? স্যার কর্মসংস্থান। কর্মসংস্থান। এটা খুব গুরুত্বপূর্ণ আর ইন্টারেস্টিং একটা বিষয়। ইন্টারনেট ভিত্তিক যে কোনো ধরনের কাজকর্ম করার জন্য আমাদেরকে এই যে জায়গায় 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 দেখবা এখন হাঁটলে রাস্তা দিয়ে 50 জায়গায় লেখা থাকবে ফ্রিল্যান্সিং শিখুন, ক্যারিয়ার গড়ুন। আর ইন্টারনেট ঢুকলে তো অভাবই নাই, সবাই আমাদেরকে খুব বড়লোক বানায় দিবে, কিন্তু তারা যে কেন এই এরপর এগুলো সেল করে এটা আমি বুঝি না। যাই হোক, ফ্রিল্যান্সিং আমার জীবনে অর্ধেক সময় মানুষকে বুঝাইতে বুঝাইতেই গেছে যে ফ্রিল্যান্সিং কখনোই একটা মানুষের জীবনে ক্যারিয়ার না। ফ্রিল্যান্সিং সামটাইমস এমন একটা জিনিস যে এখন সবাই মনে করে যে ইন্টারনেটে কাজ করলে মনে হয় আমার ইনকাম হবে, বাট আসলে ফ্রিল্যান্সিং কখনোই একটা মানুষের জীবনে ক্যারিয়ার হয় না, ক্যারিয়ার হতে পারে না। সো আগে তোমাকে দুটো জিনিসের সাথে পরিচয় করি, তারপরে তুমি নিজেই বুঝবা যে ফ্রিল্যান্সিং কি। সো ইন্টারনেট ভিত্তিক কর্মসংস্থান বলতে বোঝায় যে আমার যে কোনো একটা পার্টিকুলার স্কিল থাকবে, যে স্কিলটা দিয়ে আমি ইন্টারনেটে কাউকে একটা কাজ করে দিব, তার বিনিময়ে সে আমাকে পে করবে, এটাকে হচ্ছে ফ্রিল্যান্সিং বলা হচ্ছে। সো এখন ইন্টারনেটে আমি কি কাজ করব? আমার তো আগে একটা স্কিল সেট থাকতে হবে, তাই না? ধরো আমি যদি বলি যে আমার কম্পিউটারে কি কি স্কিল আছে, মাইক্রোসফট অফিস তোমার ধরো জানা থাকতে হবে। যদি মাইক্রোসফট অফিসের সাথে যেগুলো আছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট,
তোমরা কি এই যে ছুটির মধ্যে কেউ কি কোনো কম্পিউটার ট্রেনিং এর কোনো কোর্স করছো? আচ্ছা, মনে হয় কেউই করো নাই। সো এই যে কোর্সগুলো করানো হয় সেখানে কি শেখানো হয়? মাইক্রোসফট অফিস, সাধারণত বেসিক যে বিষয়টা সেগুলো শেখানো হয়। মাইক্রোসফট অফিসে 3টা সফটওয়্যার থেকে, ওয়ার্ড থেকে, পাওয়ার পয়েন্ট থেকে, এক্সেল থেকে। আমি যে তোমাদেরকে যে স্লাইডে ক্লাসগুলো নেই সেগুলো হচ্ছে এক্সেলে, পাওয়ার পয়েন্টে হয়। আবার আজকে যেখানে রেজাল্ট দেখাইলাম সেটা হচ্ছে এক্সেল। তো এইভাবে বিভিন্ন প্রোডাক্টের উপরে কাজ থাকে। তো ধরো কোনো একটা কোম্পানি তার একটা কাজ তোমাকে দিল যে তুমি 50টা ডেটা এন্ট্রি করে দাও, বা তুমি আমাকে একটা স্লাইড বানিয়ে দাও। তো এই যে কাজটা তুমি জানলা, জেনে তুমি কাজটা করলা, এটার উপরে তোমাকে পেমেন্ট করবে। অথবা ধরো তুমি গ্রাফিক ডিজাইন জানো, অথবা ধরো তুমি ডিজিটাল মার্কেটিং জানো, অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট জানো। এই যে বিভিন্ন মাল্টিপল ওয়েতে কাজ করা যায়, সেই কাজগুলো জানলে যে মার্কেট প্লেস যেগুলো আছে, ইন্টারনেট ভিত্তিক মার্কেট প্লেস, সেখানে যেয়ে নিজের একটা আইডি তৈরি করতে হয়। যেমনটা তুমি ফেসবুকে আইডি তৈরি করছো, ওরকম ওখানে একটা আইডি তৈরি করতে, এবং তোমার স্কিল সেট গুলো ওখানে দিতে হয় যে আমি কি কি কাজ জানি। তারপর যারা বায়ার, যারা হায়ার করবে তোমাকে, তারা তোমার কাজের কিছু ডেমো দেখবে, দেখে তোমার সাথে হয়তো কন্ট্যাক্ট করে সে তোমাকে কাজটা দিবে। বাট এইখানে কি হয় বাংলাদেশে যেটা হচ্ছে এখন, আপনি ফ্রিল্যান্সিং শিখুন। আরে ভাই, একটা মানুষকে আমি বলতেছি ফ্রিল্যান্সিং শিখুন, সে কি শিখবে তার কিছু জানে না। ম্যাক্সিমাম মানুষ এটা যে কিচ্ছু জানে, সে শুধু জানে যে ফ্রিল্যান্সিং করে মাসে লাখ লাখ টাকা। আরে কিসের উপর ফ্রিল্যান্সিং করবে? তার একটা ইন্টারেস্ট থাকতে হবে না আগে একটা বিষয়ের উপরে, বা একটা কাজ শিখতে হবে না? সেটা বলার নাম নাই। তাদের ধান্দা জাস্ট কোর্স সেল করা, দ্যাটস ইট, হোয়াট এভার। তো তোমাদেরকে আমি এটা জানায় রাখলাম যে আসলে ফ্রিল্যান্সিং কখনো ক্যারিয়ার না। ফ্রিল্যান্সিং বলতে বোঝায় একটা, মানে একটা কাজ আমি করি, যে কাজে যদি ইনকাম করি, এই যে ইনকাম করি মুক্তভাবে, এই মুক্তভাবে ইনকাম করাটাকে ইংলিশে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। বাট এটা কখনো ক্যারিয়ার না। ক্যারিয়ার হচ্ছে তুমি যে কাজটা শিখবা, মাইক্রোসফট অফিসের কাজ শিখবে, এটা তোমার ক্যারিয়ার। ওয়ার্ড শিখছো বা পাওয়ার পয়েন্ট বা গ্রাফিক, এটা তোমার ক্যারিয়ার, তুমি একজন ডিজাইনার। বাট ফ্রিল্যান্সিং তো কোনো ক্যারিয়ার সেট না, হোয়াট এভার। সো ইন্টারনেট ভিত্তিক যে কোনো ধরনের ইনকামকে বলা হচ্ছে, আমরা এখানে পড়াবো কর্মসংস্থান পার্টে, ইন্টারনেট ভিত্তিক যে কোনো উপার্জন। সো এইখানে দুই ধরনের উপার্জন পাওয়া যায়। একটাকে বলা হয় আউটসোর্সিং, সোর্সিং, আরেকটাকে বলা হয় ফ্রিল্যান্সিং, যেটা আমি শুরুতে লিখলাম। সো আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর মধ্যে পার্থক্য কি, একদম বেসিক একটা পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। ধরো তোমার কাছে একটা, বা ধরো আমার কাছে একটা কোম্পানি আছে, যেমন আমাদের বেসিক আইটি, এই কোম্পানি। সো এখন এই বেসিক আইটিতে আমরা কি কাজ করি? আমরা গ্রাফিক ডিজাইনিং এর কাজ করে দিই, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি আমাদের ক্লায়েন্টের জন্য। তো এই যে কাজগুলো আমরা করি, এখানে আমাদের কিছু লোকাল ক্লায়েন্ট থাকে, কিছু আমাদের গ্লোবাল ক্লায়েন্ট থাকে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। সো লোকাল ক্লায়েন্টগুলোর কাজটা আমরা একদম অফলাইনে কথা বলে করি। গ্লোবাল ক্লায়েন্টের কাজগুলো আমাদের ফাইবার বা আপওয়ার্ক থেকে, বিভিন্ন বা freelancing.com থেকে আমাদের বিভিন্ন কাজগুলো আসে। এখন আমাদের ধরো এখানে আমার কাছে একটা অর্ডার আসলো, সাপোজ ধরো একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের একটা অর্ডার আসলো। এখন আমি একা এই অর্ডারটা শেষ করতে পারতেছি না, বা আমার কাছে হিউজ অর্ডার আসতেছে, এখন আমি এই কাজগুলো একা করতে পারছি না। তখন আমি কি করলাম, যারা এই গ্রাফিক ডিজাইনিং পারে বা ওয়েবসাইট ডেভেলপমেন্টে পারে, এরকম আমি 2-3 জন মানুষকে আমার কোম্পানিতে হায়ার করলাম। তারা কি করলো, 9 to 5 ডিউটি করলো। ডিউটি করে তারা এখান থেকে, আমি তাদেরকে একটা বেতন সেট করে দিলাম। ধরো সেই বেতন অনুযায়ী আমি তাদেরকে মাস শেষে তাদেরকে সেই বেতন দিচ্ছি। আর আমাকে যে কাজগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে মার্কেট প্লেস, ইন্টারনেট যেটা, সেখান থেকে মার্কেট প্লেস থেকে আমার কাছে কাজ আসতেছে। সেই কাজগুলো আমি সহ আমার অন্যান্য কর্মচারীকে দিয়ে করাই, দিয়ে হচ্ছে আমি জমা দিচ্ছি। তাহলে আমি তাদেরকে যে বেতনটা দিচ্ছি, এই বেতনটা আমি সোর্স কোড থেকে পাচ্ছি। অবশ্যই বাইরের ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আমার সোর্স, তাদের থ্রুতে তারা ইনকাম করতেছে। মাঝখানে কি আমি হচ্ছে একজন মিডিয়া হিসেবে কাজ করতেছি, এখানে আমি কাজগুলো নিয়ে কাজ নিজে করতেছি, এবং আমার ক্লায়েন্ট, আমি আমার কর্মচারীদেরকেও দিচ্ছি। তাহলে এই যে উপার্জনটা তাদের এই উপার্জনটাকে বলা হচ্ছে আউটসোর্সিং, যেখানে তারা একটা বাধা ধরা নিয়মের মধ্যে, একটা অফিস গন্ডির মধ্যে থেকে একটা কাজগুলো করবে, যেটা বাইরের কাজ, সেটাকে বলা হয় আউটসোর্সিং, বা বাইরে থেকে উপার্জন করা বা সোর্সিং করা। অন দ্য আদার হ্যান্ড, ফ্রিল্যান্সিং বলতে কি, দেখো এখান থেকে ধরো কোনো একজন লোক সে নিজে একটা অ্যাকাউন্ট খুললো ফাইবার বা আপওয়ার্কে, অ্যাকাউন্ট খুলে সে একটা গ্রাফিক ডিজাইনিং এর একটা কাজ পাইলো। তো সে কি করলো, এই কাজটা সে নিজে নিজে করলো। এখন ধরো ক্লায়েন্ট তাকে সময় দিছিল 3 দিন, সে 3 দিনের মধ্যে ধরো 2 দিন ঘুমায় টুমায় কাটায় ফেলতে, লাস্ট একদিনে সে কাজ করে তাকে জমা দিচ্ছে। এখন এখান থেকেও সে উপার্জন করতে পারতো, এখান থেকেও সে উপার্জন করতে পারতো। সো ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে, এখানে সে একটা বাধা ধরা নিয়মের মধ্যে থেকে সে কাজ করতেছে, এখানে সে মুক্তভাবে ডিরেক্টলি ডিল করে সে কাজ করতেছে। সো এটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। দুইটার সোর্সিং এর বাইরে, বাট যখন তুমি কোনো একটা বাধ্যতার নিয়মের মধ্যে থেকে করছো, সেটা আউটসোর্সিং। যখন সেটা মুক্ত পেশা হিসেবে পরিচিত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং। ওকে, আর ফ্রিল্যান্সিং কখনো একটা ক্যারিয়ার না, ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশার ইংরেজি শব্দ ফ্রিল্যান্সিং। ওকে,
আচ্ছা, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং? না থাকলে পরে টপিক্সের নাম বলো। স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, যাক এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে অনেক প্রশ্ন হয়। স্বাস্থ্যসেবা বলতে আমরা কি কি বুঝি? আমাদের এই যে টেকনোলজিটা, এই টেকনোলজিটা কত জায়গায় কাজ করে? আগে বলো কোথায় কাজ করে না? এমন কোন জায়গা আছে যে একটা মেডিকেলের মধ্যে টেকনোলজি নাই? একদম এক্স রে মেশিন, আলট্রাসোনোগ্রাফি মেশিন, ইসিজি, এনজিওগ্রাম, তারপরে তোমার আরো যতগুলো আছে, হ্যাঁ, এই সকল কাজ, ব্লাড টেস্ট, যত ধরনের টেস্ট গুলো হয় সবই তো ডিভাইস দিয়ে হয়। তো ডিভাইস গুলোই তো টেকনোলজি। এক, চিকিৎসা ক্ষেত্রে বলতেছি এগুলো। তারপরে আসো কমিউনিকেশন, যে ডিভাইস গুলো করা হয় বিভিন্ন আহ, যে এক্স রে মেশিনের সাথে কম্পিউটার, এখানে কমিউনিকেশন টেকনোলজি এখানে আছে। আবার খেয়াল করো, স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমরা ইন্টারনেট ব্যবহার করি কিভাবে? যেমন আমরা রাত ধরো 2টা 3টা দিয়ে কেউ একজন অসুস্থ হয়ে গেল, আমরা হয়তো ডিরেক্টলি ফোন দিতেছি, যে অনলাইন হেল্প কেয়ার বা ডক্টর কেয়ার যে সিস্টেমগুলো আমাদের আছে জানা, বা কোনো একটা হসপিটাল ইমার্জেন্সি ইউনিটে কথা বলতেছি, নিয়ে আমি একটা মেডিসিন নিলাম বা সে আমাকে সাজেস্ট করলো, সেটা আমি কিনে খাওয়াইলাম, আমার রোগী আপাতত ভালো হইলো। এই যে আমি টেলিমেডিসিন বলা হয় এটাকে, মানে আমি মোবাইলের মাধ্যমে যে মেডিসিন সেবা গ্রহণ করলাম টেলিফোনের মাধ্যমে, সেটাকে বলা হয় টেলিমেডিসিন। প্রশ্ন আসে টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে একটা স্বাস্থ্য সেবা পদ্ধতি যেখানে মোবাইল ফোন ব্যবহার করে কোনো একজন রোগী তার ডক্টরের কাছ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে বা মেডিসিন সেবা গ্রহণ করতে পারে, তাকে বলা হয় টেলিমেডিসিন। বইতে আরো গোছানো ভাবে সুন্দর বইতে বলা আছে, বইয়ের ভাষায়, সেখান থেকে একটু দেখে নিবা, নিজের মতো করে লিখবা, হুবহু মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট মেইন কথাগুলো, কনসেপ্টটা বুঝাতে পারলেই হয়েছে এখানে। আর এরপর আসো আরো কোথায় কোথায় ব্যবহার করা হয়? হসপিটাল ম্যানেজমেন্টে ব্যবহার করা হয়। তোমরা যদি কখনো হসপিটালে যেয়ে থাকো, দেখবা হসপিটালে ডক্টরদের শিফট থাকে, যেগুলো ইমার্জেন্সি ইউনিটে, দেখবা যে সকাল শিফটে একজন থাকে, বিকাল শিফটে একজন থাকে, রাত শিফটে একজন থাকে। এই যে তারা বিভিন্ন শিফটে থাকে, তাদের শিফট ওয়াইজ কি একটা ম্যানুয়ালি ভাগ করা থাকে, কোথায় থাকে সেটাও কিন্তু কম্পিউটারেই থাকে। আবার একটা বড় হসপিটালে অনেকগুলো ওয়ার্ড বা কেবিন আছে, এখন কোন ওয়ার্ড বা কোন কেবিন খালি আছে এটা দেখার জন্য একজন বয় কি সবসময় খেলে দৌড়াদৌড়ি করে এত এত ওয়ার্ডের মধ্যে? না। তাহলে কি হয়, সে একটা কম্পিউটারের মধ্যে, এটা আজকে থেকে 10 বছর আগে এটা এমন ছিল না, তখন দৌড়ানি লাগতো, বাট এখন যেটা হয়, তারা কম্পিউটারের মধ্যে সব ডেটা এন্ট্রি করে নেয়। যখন একজন রোগী ঢুকে, সেখানে তার নাম, ঠিকানা ইত্যাদি থাকে, যে ওয়ার্ড বা যে বেড আছে সেটাও অ্যাসাইন করা থাকে। আবার যখন তারা বের হয়, তখন সেটা চেক আউট করে দেয়, ওটাকে ফ্রি করে দেখায় সফটওয়্যারে। যদি কেউ নতুন অ্যাডমিট হতে হয়, তাহলে সে সার্চ করে কোন কোন বেড বা কোন কোন ওয়ার্ড খালি আছে বা কোন কেবিন খালি আছে, সেখানে তাদেরকে সে মানে অ্যাসাইন করতে পারে নতুন করে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো কমপ্লিটলি ডিপেন্ডস অন টেকনোলজি, তাই না? যে আমি এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করতেছি মেডিকেল সেবার প্রদানের ক্ষেত্র, চিকিৎসার ক্ষেত্র, অপারেশনের ক্ষেত্র, এই যে বিভিন্ন জিনিস ব্যবহার করা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের টেলিমেডিসিন বা স্বাস্থ্যসেবা চিকিৎসা খাতে ব্যবহার। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আজকে অনেকখানি পড়ায় ফেলছি। বাসায় কাজ হচ্ছে আজকে, সবাই নিজেরা যাদের যেখানে ভুল হয়েছে কোশ্চেনে, সেগুলো থেকে সলভ করবা। অ্যান্ড পাশাপাশি আজকে যতটুকু পড়াইলাম, 3টা টপিক্স আজকে পড়াই, 4টা টপিক্স, গ্লোবাল ভিলেজ, যোগাযোগ, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা, এগুলোকে নিজেরা ভালো করে রিডিং দিবা। এখান থেকে 4 মার্কসের জন্য প্রশ্ন আসে গ্লোবাল ভিলেজ থেকে, 2 মার্কসের জন্য প্রশ্ন আসে কর্মসংস্থান থেকে, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কি ব্যাখ্যা করো। 2 মার্কসের জন্য আসে যোগাযোগ থেকে, বা 1 মার্কসের জন্য যোগাযোগ থেকে আসে। স্বাস্থ্যসেবা থেকে 3 মার্কসের প্রশ্ন আসতে পারে, স্বাস্থ্যসেবা খাতে আইসিটির ভূমিকা ব্যাখ্যা করো, এইভাবে আসতে পারে। আবার 2 মার্কসের জন্য টেলিমেডিসিন কি, এটাও আসতে পারে। ঠিক আছে, সো এগুলো ভালো করে। ও আরেকটা আছে ইএইচআর টেলিমেডিসিনের মধ্যে, মানে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, এটা একটু বলে শেষ করি। এটা আসে ইএইচআর কি, ইতে ইলেকট্রিক্যাল, এইচ হচ্ছে হেলথ, আর আরে হচ্ছে রেকর্ড, ইলেকট্রিক্যাল হেলথ রেকর্ড। সো এটার কাহিনী হচ্ছে, ধরো তুমি প্রতি বছর কোন একটা ডক্টরের কাছে যাও তোমার চেক আপের জন্য। তো তুমি প্রথম বছরে গেলা, তোমার সুগার লেভেল, ডায়াবেটিস লেভেল, কিডনির ক্রিয়েটিনিনের পরিমাণ, ব্লাড প্রেশার, এগুলো সে মেজারমেন্ট করে রাখবে। দ্বিতীয় বছর যখন যাবা, আবার টেস্টিং এর পরে 12 মাস পরে, ডক্টরের কি সম্ভব হবে এতগুলা পেশেন্টের, হাজার হাজার পেশেন্টের মুখস্থ রাখা? অবশ্যই না। তখন ডক্টর কি করে, এক ধরনের কার্ড ব্যবহার করে, যেটা ভিজিটিং কার্ডের মতো অথবা তোমাদের আইডি কার্ডের মতো কলেজে বা স্কুলে। এটার মধ্যে একটা আরএফআইডি থাকে, যেটাকে বলা হয় রেডিও ফ্রিকোয়েন্সি আইডি, আরএফআইডি থাকে। এই আরএফআইডির কাজ হচ্ছে, এটার মধ্যে তোমার সকল ডেটা তার কাছে স্টোর করা থাকে। তুমি যখন যাও তার কাছে, তখন সে কি করে, আগের যে ডেটাগুলো এটার মধ্যে স্টোর বা জমা করা আছে,
সেগুলাকে স্ক্যান করে একটা ডিভাইস দিয়ে। তোমরা বিভিন্ন স্বপ্ন বা মিনা বাজারে গেলে দেখবা তাদের কাছে একটা মেশিন আছে, আরএফআইডি রিডার, লাল রঙের আলো দেয়। হ্যাঁ, তো ওইটা যদি তুমি গিয়ে কোনো একটা প্রোডাক্টে বারকোডে স্ক্যান করো, সে এখান থেকে ডেটা নিয়ে প্রাইসিংটা দেখায় তার মনিটরে। একই রকম ভাবে ওই যে আইডি কার্ডটা, তার ওখানেও একটা বারকোড থাকে। বারকোড তো সবাই আশা করি চিনো, তাই না? এই যে এরকম লম্বা লম্বা কোক বা স্প্রাইটে গেলে দেখবে এরকম লম্বা লম্বা একটা দাগ থাকে। হ্যাঁ, এটাকে বলে বারকোড বা বারকোড থাকে। সেই বারকোডটাকে যখন একটা আরএফআইডি দিয়ে স্ক্যান করা হয়, তখন এই আরএফআইডি তার ডেটাগুলো নিয়ে সব তার কাছে স্টোর করে ডিভাইসের মধ্যে বা জমা করে রাখে। তখন সে কি করে, যখন তুমি এটাকে সার্চ করবা, ওগুলো ডক্টরকে এগুলো দেখতে পারবে। পরবর্তীবার তুমি যখন আবার চেক আপ করবা, নতুন ডেটাগুলো সে স্টোর করবে। 2 ইয়ারের ডেটাগুলোকে সে ম্যাচ করবে তার সফটওয়্যারের মধ্যে, যে সুগার লেভেল বাড়লো না কমলো, প্রেশার বাড়লো না কমলো, কি কম বেশি হইলো, ওরে যে তোমাকে চিকিৎসা দিবে। তাহলে তোমার চিকিৎসা দেওয়ার জন্য তোমার কিন্তু পার ইয়ার হিউজ পরিমাণ তোমার বডি থেকে যে ডেটা অ্যাকসেপ্ট করতেছে নিচ্ছে ডক্টর, এগুলো কি স্টোর করার প্রয়োজন? তাহলে এটাকে বলা হয় ইএইচআর বা ইলেকট্রনিক হেলথ রেকর্ড। যে রেকর্ডের মাধ্যমে তুমি একটা মানুষের সকল ডেটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে জমা করে রাখতে পারবা। ওকে, সো এটাও আসতে পারে ইএইচআর কি ব্যাখ্যা করো, 2 মার্কসে আসে, 1 মার্কসে আসে, বা স্বাস্থ্যসেবায় বা চিকিৎসা ক্ষেত্রে আইসিটির ভূমিকা, সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করে, এইভাবে প্রশ্ন আসতে পারে। সো কোথা কোথা থেকে প্রশ্ন হয় স্পষ্টভাবে বলে দিলাম। তোমাদের কাজ হবে খুব সুন্দর করে এগুলো নোট করে যখন পড়বা তখন কি করবা, এই যে কয়টা পার্ট বললাম প্রত্যেকটা পার্ট থেকে 4টা করে অপশন তুমি নোট করবা। একদম একটা নোট খাতা বানাবা। একটা হচ্ছে তার লিখবে সংজ্ঞা, সংজ্ঞা। 2 নম্বরে নোট করবা হচ্ছে তার বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য যে কোথায় কোথায় ব্যবহার হয়। 3 নম্বর নোট করবে তার সুবিধা। 4 নম্বর ব্যবহার করবে হচ্ছে তার অসুবিধা। সব এই 1 আর 2 নাম্বার থেকে যত টপিকস পড়াবো, এই প্রত্যেকটা টপিকস থেকে এইভাবে 4টা করে আইটেম নোট করবে, সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। এখন এটা কিন্তু লিখতে লিখতে তোমার জান বের হয়ে যাবে, কারণ অনেক বৈশিষ্ট্য, অনেক সুবিধা, অনেক অসুবিধা। শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি কিভাবে লিখবা। ধরো তোমাকে বললো বিশ্বগ্রামের ক্ষেত্রে যে গ্লোবাল ভিলেজ, এটা বৈশিষ্ট্য হচ্ছে সে, বা ধরো সুবিধার কথা বলি, ধরো সে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। এখন বা কাজে আসে, এটা আসলো, সুবিধা আছে। এখন তুমি এই পুরো লাইন লিখবা দরকার নাই, তুমি খালি লেখো আন্তর্জাতিক বাণিজ্য। এরপর ধরো আছে হচ্ছে শিক্ষা খাতে আমাদের ই লার্নিং এর জন্য বা সঠিকভাবে পাঠদান করার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এত বড় লাইন তো লেখার দরকার নাই, তুমি খালি লেখো কি ই লার্নিং। তুমি এখন বড় হয়েছো, তুমি স্মার্ট, টু নো যে তুমি কোন শব্দ দিয়ে কোন লাইন লিখতে হয়। তুমি জাস্ট কিওয়ার্ড গুলা লিখবা, সুবিধার কিওয়ার্ড, অসুবিধার কিওয়ার্ড, বৈশিষ্ট্যের মধ্যে যেই পুরো লাইনটা পড়ে যেই শব্দটা দিলে পুরো লাইনটা মনে পড়বে, ওই শব্দটাকে তুমি জাস্ট নোট করবা। ওকে, এইভাবে প্রত্যেকটা টপিক থেকে এইভাবে সবকিছু নোট করে রাখবা। তাহলে হবে কি, পরীক্ষার আগে তোমার এত বড় বড় বই লাইন বাই লাইন পড়ার সুযোগ হবে না। এখান থেকে যখন তুমি নোট করবা, এবং সাথে সাথে যেটা করবা, হাইলাইটার পেন আছে না বাসায়, একটা হাইলাইটার পেন না থাকলে কিনে নিবা, অথবা একটা পেন্সিল নিবা, নিয়ে কলম দিয়ে না পেন্সিল অথবা হাইলাইটার পেন দিয়ে যেই কথাটা মার্ক মানে নোট করছো সেই কথাটা কিন্তু মার্ক করে রাখবা। ধরো কোনো কারণে খাতা পাচ্ছ না, বইতে তো মার্ক করা আছে, বই থেকেও পড়তে পারলা। ঠিক আছে, সো 2 ভাবেই করা যায়, বাট তোমার পড়তে হবে পড়ার মতো, এটা হচ্ছে বিষয়। পড়ে সবাই, কিন্তু সব পড়া তো আর ভাই পড়া না। পড়ার মতো পড়া বলে প্লাস কেউ ঠেকাইতে পারে না। সো তোমরা যেহেতু আমার কাছে পড়তেছো, আমি চেষ্টা করবো তোমাদের থেকে হায়েস্ট আউটকামটা বের করে নিয়ে আসা। সো এভাবে পড়বা, আশা করি বুঝতে পারছো আমার সবকিছু। কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাস থেকে জিজ্ঞেস করতে পারো। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার দিন।